আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান আলী, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ের কয়েকটি টপিকস নিয়ে কথা বলবো এবং টপিকসগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি তোমরা সবাই বাসায় বসে তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসগুলো প্রস্তুত করছো, আর সেই প্রস্তুতিকে সহায়তা করার জন্য আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আশা করি তোমরা সবাই ভালো মতো দেখবে এবং এই অনুসারে পড়াশোনা করবে। তাহলে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভালো ফলাফল করা, অর্থাৎ ভালো অর্জন করা, পরীক্ষার খাতায় ভালো লেখা সম্ভব হবে। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে কথা বলবো, সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টা দেখে নিই। দেখো যে সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এই চতুর্থ অধ্যায়টি আমাদের নবম শ্রেণীর ছাত্রদেরকেও পড়ানো হয় এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও পড়ানো হয়। চতুর্থ অধ্যায় কি? জীবনী শক্তি। আমরা জানি জীবনী শক্তি কি, অর্থাৎ আমাদের এই যে জীবনের যে শক্তি, অর্থাৎ জীবের দেহের যে শক্তি, এই শক্তি হচ্ছে জীবনী শক্তি। লক্ষ্য করো যে জীবনী শক্তি যদি না থাকে তাহলে কিন্তু জীব বেঁচে থাকতো না। তার মানে জীবনী শক্তি এমন একটা টপিকস যেটা গুরুত্বপূর্ণ এবং শেখার উপযোগী প্লাস এই অধ্যায়টা এসএসসির স্টুডেন্টদের জন্য, অর্থাৎ নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কেননা প্রায় প্রতি বছরই এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় কিছু প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকে কিছু জীবনী শক্তি অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, কিছু প্রশ্ন এবং কিছু উত্তর নিয়ে, অর্থাৎ কয়েকটা টপিকস নিয়ে আমরা কথা বলবো। প্রথমে দেখো আজকে আমরা কি শিখব। লক্ষ্য করো, আজকে আমরা শিখব হচ্ছে জীবনী শক্তি কি, আসলে জীবনী শক্তি জিনিসটা কি সেটা শিখব। জীবনী শক্তি কোথা হতে আসে সেটা শিখব। কোথায় এবং কিভাবে জমা হয়, জীবনী শক্তি কোথায় এবং কিভাবে জমা হয়। অ্যাডিনোসিন কি শিখব। এটিপি কিভাবে সৃষ্টি হয়। ফসফোরাইলেশন বলতে কি বোঝায়, ডিফসফোরাইলেশন বলতে কি বোঝায়, এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন, সালোক সংশ্লেষণ কি ব্যাখ্যা করো, জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি কেন। আমরা চলে যাব প্রথমেই জীবনী শক্তি কি একটু লক্ষ্য করো সবাই, যে জীবনী শক্তি আসলে কি আমরা সেটা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমে দেখো জীবনী শক্তি কি, লক্ষ্য করো শুধু জীবদেহে বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে বলা হয় জীবনী শক্তি। একটু তুমি লক্ষ্য করলে দেখো যে এইখানে কি বিষয়টা বলা হয়েছে। শুধু জীবদেহে বা জৈব অণু, শুধু জীবদেহে মানে উদ্ভিদ এবং প্রাণী দেহে। আমরা জানি জীব হচ্ছে পৃথিবীতে দুই ধরনেরই জীব আছে, উদ্ভিদ এবং প্রাণী, এই দুই ধরনের। অর্থাৎ শুধু জীবদেহে জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন হওয়া, অর্থাৎ আমাদের দেহে যে জৈব অণুগুলো রয়েছে সেগুলো রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে বলা হয় কি জীবনী শক্তি। দেখো জীবনী শক্তির মাধ্যমে জীব তার সকল কাজ করে। কি কি কাজ করে, যেমন দেখো মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয় অনুভূতি, অর্থাৎ এই যে আমরা যেমন বলতেছি মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয় অনুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, থেকে শুরু করে হজম করা পর্যন্ত
নিঃশ্বাস নেওয়া থেকে হজম করা পর্যন্ত, চিৎকার করা থেকে হাসি কান্না পর্যন্ত, চিৎকার করা থেকে হাসি কান্না পর্যন্ত, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন পর্যন্ত, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন পর্যন্ত, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা, দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা সবই সম্পূর্ণ হয় কিসের মাধ্যমে? জীবনী শক্তির মাধ্যমে। সবই সম্পূর্ণ হয় জীবনী শক্তির মাধ্যমে। অর্থাৎ দেখো যে জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে। অর্থাৎ আমরা যেমন প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করতেছি, যেমন কিভাবে আমরা শক্তি সংগ্রহ করতেছি? আমরা সংগ্রহ করতেছি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাবার দাবারগুলো গ্রহণ করি, খাবার দাবারগুলো থেকে আমরা শক্তি পেয়ে থাকি। উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি পেয়ে থাকে। তাহলে দেখো যে জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে। যেমন আমরা যে খাবার গ্রহণ করি সেটা হচ্ছে রাসায়নিক শক্তি, খাবারের মধ্যে রয়েছে রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি কি করে? আমরা যখন আমাদের শরীরে ভেঙে এগুলো প্রথমে তাপ শক্তিতে পরিণত হয়, তারপরে আমরা যখন এইটাকে ব্যবহার করে কাজ করি তখন সেটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। তার মানে দেখো, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, কখনো বা সঞ্চয় করে এবং সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। খেয়াল করতেছি আমরা, সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। তার মানে দেখো যে আমরা খাবার গ্রহণ করতেছি, সেই খাবারগুলো ব্যবহার করে আমরা কি করতেছি? আবার কাজ করতেছি এবং অতিরিক্ত অংশ আমাদের শরীরে জমা হয়। আমাদের শরীরে আমরা জানি যে শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদের শরীরে গ্লাইকোজেন হিসেবে জমা হয়, তারপরে হচ্ছে চর্বি হিসেবে জমা হয়। এরকম ধরো যে আমাদের শরীরে মানে অতিরিক্ত অংশটা জমা হয়। অপরদিকে উদ্ভিদ কি করতেছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের বেশিরভাগ অংশই তার বিভিন্ন কাজে, যেমন প্রজনন, শ্বসন, রেচন, প্রচ্ছেদন, এরকম বিভিন্ন প্রকার কাজগুলো সে ব্যবহার করে। ব্যবহার করার পরে যে অতিরিক্ত অংশ থাকে, সেই অতিরিক্ত অংশ সে কি করে? তার দেহে সঞ্চয় করে। কোথায় সঞ্চয় করে? ফলমূল, কাণ্ডে ইত্যাদি জায়গাগুলোতে সে সঞ্চয় করে। সেই সঞ্চিত খাদ্যই আমরা খেয়ে থাকি। তাহলে দেখো যে আমরা বলতেছি কি যে উদ্ভিদ এবং প্রাণী খাদ্য এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করতেছে, আবার একইভাবে কখনো কখনো সঞ্চয় করে এবং সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। ঠিক আছে? তো এরপরে আমরা দেখব যে জীবনী শক্তি কোথায় হতে আসে। জীবনী শক্তি কোথা হতে আসে আমরা একটু দেখব। আমরা জানি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আমরা এটা মোটামুটি কথা সবাই জানি যে সকল শক্তির উৎস সূর্য। তো এখন আমরা দেখব জীবনী শক্তিগুলো আসলে কোথায় থেকে আসছে। দেখো, জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। জীবন পরিচালনার জন্য প্রতি কোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে। এইসব বিক্রিয়ার জন্য কম বেশি শক্তির প্রয়োজন। এই যে বিভিন্ন প্রক্রিয়ার বিভিন্ন যে বিক্রিয়া ঘটতে থাকে, সেই বিক্রিয়াগুলোর জন্য কম বেশি শক্তির প্রয়োজন। পৃথিবীতে শক্তির মূল উৎস কি? সূর্য। পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সরাসরি আবদ্ধ করে দৈহিক কাজে ব্যবহার করতে পারে না। আমরা জানি আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারি না, কারণ আমাদের দেহে কি নাই? প্লাস্টিড নাই। উদ্ভিদ দেহে প্লাস্টিড আছে, অর্থাৎ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। কিন্তু আমরা প্রাণী এবং অসবুজ উদ্ভিদগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যগুলো তৈরি করতে পারে না। তো তাদের কি করতে হয়? দেখো, জীবন পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি তাদের কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। তাদের সংগ্রহ করার জন্য কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এইসব বিষয়ে আলোচনা করাই হলো জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্সের মূল উদ্দেশ্য। অর্থাৎ আমাদের
এই সব বিষয়ে আলোচনা করাই হচ্ছে এই অধ্যায়ের মুখ্য বিষয় বা উদ্দেশ্য। তারপরে দেখো কোথায় এবং কিভাবে জমা হয়। আমরা এইবার দেখব যে জীবনী শক্তিটা কোথায় এবং কিভাবে জমা হয় সেই বিষয়টা একটু লক্ষ্য করব। পরীক্ষায় কিন্তু তোমাদের অনেক সময় আসে জীবনী শক্তিটা কোথায় এবং কিভাবে জমা হয়। লক্ষ্য করো, সাধারণত সূর্যের শক্তি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের ফোটন কণা, আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ হচ্ছে সূর্যের ফোটন কণার শক্তি অথবা পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তন করার জন্য কাজ করে। এমন দুটি কোষীয় অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। একটু লক্ষ্য করো, অর্থাৎ কি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুইটা অঙ্গাণু হচ্ছে কি এই শক্তিকে ধরার কোষীয় গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গাণু। যেমন দেখো, উদ্ভিদ দেহে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড দুটোই আছে, প্রাণী দেহে প্লাস্টিড নাই কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে দেখো যে উদ্ভিদ কি করতেছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে খাদ্য তৈরি করতেছে। অর্থাৎ এই প্রক্রিয়ার ক্ষেত্রে কি করতেছে যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুটো অঙ্গই কাজ করছে। উভয়ে রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ এই দুইটাতে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুইটা অংশেই রয়েছে গুরুত্বপূর্ণ দুইটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে এক সেট জৈব অণু, যাদেরকে যেমন দেখো সেই এক সেট জৈব অণু কারা কারা, এটিপি এবং NADPH2। সেই এক সেট জৈব অণু কারা কারা, এটিপি এবং NADPH2, যাদের কাজ হলো পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে অথবা অন্য কোনো অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধনী হিসেবে জমা করা। অর্থাৎ কি এটিপি এবং NADPH2 এই দুইটা এটিপি এবং NADPH2 এই দুইটা অঙ্গাণুর কাজ হচ্ছে কোথাও থেকে শক্তি পেলেই এদের মধ্যে শক্তিগুলোকে জমা করে। বুঝতে পারতেছি? তারপরে দেখো যে অর্থাৎ যেমন এটিপি এর ক্ষেত্রে ফসফেট গ্রুপে এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট আর NADPH2 হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট বা এটাকে বলা হয় বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। দেখো যে তাহলে এটিপি এর ফসফেট গ্রুপে জমা হয়। শক্তি সাধারণত রাসায়নিক বন্ধনগুলোতে অবস্থান করে। সাধারণত কোনো রাসায়নিক বন্ধন ভাঙলে বা গড়তে শক্তি গৃহীত বা বর্জিত হয়। তোমরা নিশ্চয়ই এটা জানো যে শক্তি সাধারণত কি হয়, রাসায়নিক বন্ধনের মধ্যে থাকে। যেমন আমরা খাদ্য থেকে শক্তি পাই, খাদ্য একটা কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ, সেখানে কি বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য থাকে। এই রাসায়নিক দ্রব্যগুলো যখন ভেঙে গেলে তখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তি আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখো যে সাধারণত রাসায়নিক বন্ধন ভাঙলে বা গড়লে শক্তি গৃহীত বা বর্জিত হয়। যেমন গ্যাস পুড়িয়ে আমরা শক্তি পাই, মোম পুড়িয়ে পাই, খাদ্য থেকে শক্তি পাই। বুঝতে পারতেছি? যেমন গ্যাস পুড়িয়ে আমরা রান্না করি, কারণ গ্যাস পোড়াইলে পরে সেখান থেকে শক্তি পাওয়া যায়, ফলে গ্যাস পুড়িয়ে আমরা শক্তি পাই। তারপরে দেখো যে মোম পুড়াইলে অর্থাৎ মোম পুড়িয়ে যখন আলো তৈরি হয় তখন আমরা সেখান থেকেও শক্তি পাই। তারপরে খাদ্য থেকে শক্তি পাই। তার মানে তুমি লক্ষ্য করো যে এই শক্তিগুলো আসলে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তি আসতেছে সেই শক্তি আসলে কোথায়, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মাধ্যমে কোথায় জমা হচ্ছে, এটিপি এবং NADPH2 এর মধ্যে জমা হচ্ছে। সেই এটিপি এবং NADPH2 এর মধ্যে জমাকৃত এই শক্তিগুলো যখন এটিপির ফসফেট গ্রুপ ভাঙে, NADPH2 গুলো ভাঙে, তখন শক্তিগুলো রিলিজ হয়। অর্থাৎ এই রিলিজ হওয়া তাপ শক্তিগুলোকে তখন আমরা ব্যবহার করে কি ধরো যে তাপ শক্তিগুলো তখন ধরো যে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ বিভিন্ন কাজ সম্পাদনের জন্য সেই শক্তিগুলো কাজে লাগে। এরপরে দেখো যে এটিপি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটিপি গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা পরীক্ষায় বহুবার আসে, বারবার আসবে। তোমরা অবশ্যই এটা সুন্দর করে শিখে রাখবে যে এটিপি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো।
এটিপি দেখো, আমরা প্রথমে চলে আসি, আমরা ইতিমধ্যে জেনেছি যে এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন আসবো এটিপি জিনিসটা আসলে কি, একটু লক্ষ্য করো। ডিএনএ অণুর গাঠনিক উপাদান হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তোমরা নিশ্চয়ই নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, তোমরা যারা সবাই তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো ডিএনএ এবং আরএনএর গঠন সম্পর্কে। যদি জেনে থাকো তাহলে সেখানে যা দেখবে যে ডিএনএ অণুর গাঠনিক উপাদানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এই 4 প্রকার নাইট্রোজেন বেস থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এই 4 প্রকার নাইট্রোজেন বেস থাকে। এবং আরএনএ অণুর গাঠনিক উপাদানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, অর্থাৎ এখানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই 4 প্রকার নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস দ্যাট মিন্স যে এখানে কি, যে কার্বন এবং নাইট্রোজেন মিলে চেইন বেস থাকে। তাহলে দেখো যে এইগুলো এক একটা নাইট্রোজেন বেস। তো আমি তোমাদেরকে এই নাইট্রোজেন বেসটা দেখাবো। একটু একটু পিছন থেকে ঘুরে আসি, একটু সামনে থেকে ঘুরে আসি। একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, অর্থাৎ এটা একটা নাইট্রোজেন বেস। এটা একটা নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলো কয় ধরনের হয়ে থাকে? ডিএনএর ক্ষেত্রে এই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে 4 ধরনের। আরএনএর ক্ষেত্রেও এই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে 4 ধরনের। ডিএনএর ক্ষেত্রে যে 4 ধরনের সেটা কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল এই নাইট্রোজেন বেসগুলো থাকে। এখন দেখো যে আমরা আসবো হচ্ছে কোথায়, এটিপি কিভাবে সৃষ্টি হয়। আমাদের উদ্দেশ্য কিন্তু ডিএনএ অণুর গঠন নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটিপি কিভাবে সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, তারপর হচ্ছে ইউরাসিল, এরা হচ্ছে এক একটা নাইট্রোজেন বেস। তোমরা পরবর্তীতে এইগুলোর গাঠনিক সংকেত শিখবে, অর্থাৎ এগুলোর কেমিক্যাল স্ট্রাকচার তোমাদেরকে শিখতে হবে। আপাতত জানো এগুলো এক একটি নাইট্রোজেন বেস। এখন দেখো অ্যাডেনিনের সাথে, অর্থাৎ এই যে অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যখন যুক্ত হয়, অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয়ে তৈরি করে অ্যাডেনোসিন। অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয়ে তৈরি করে অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টি, 2টি বা 3টি ফসফেট, অর্থাৎ PO4 3- গ্রুপ, PO4 গ্রুপ, অর্থাৎ অ্যাডেনোসিনের সাথে যদি 1টি, 2টি বা 3টি ফসফেট গ্রুপ যুক্ত হয় বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়, তখন দেখো কি তৈরি হচ্ছে। অ্যাডেনিনের সাথে এই অ্যাডেনোসিনের সাথে যখন একটি ফসফেট গ্রুপ তৈরি হয় তখন সেটাকে বলা হয় AMP। অ্যাডেনোসিনের সাথে যখন একটি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে বলা হয় AMP। অ্যাডেনোসিনের সাথে যখন 2টি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে বলা হয় ADP। অ্যাডেনোসিনের সাথে যখন 3টি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন তাকে বলা হয় ATP। বুঝতে পারতেছি সবাই যে অ্যাডেনোসিনের সাথে যখন 3টি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে আমরা বলে থাকি ATP। এখন দেখো AMP হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট, ADP হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট এবং ATP হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে দেখো যে এইভাবে আমরা কি দেখলাম, অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয়, সেই রাইবোস সুগারের সাথে আবার যখন তিনটা ATP, 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে বলে থাকি আমরা কি ATP। এইবার আমরা আসবো, দেখো যে এখানে একটা হচ্ছে কি, যে ADP থেকে ATP তৈরির চিত্র দেখানো হয়েছে। তোমরা লক্ষ্য করো ADP থেকে কিভাবে ATP তৈরি হয় এবং কিভাবে শক্তি আমরা পেয়ে থাকি। প্রথমে দেখো এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোস, একটি নাইট্রোজেন বেস। এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, তার সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয়েছে। এটা নাইট্রোজেন বেস। দেখো যে এইটা হচ্ছে নাইট্রোজেন বেসের সাথে 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে তৈরি হয়েছে অ্যাডেনোসিন। অ্যাডেনিনে দেখো যে এটা কি যে অ্যাডেনোসিন
কি এটা হচ্ছে না 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। আবার একটু আমরা সামনে থেকে আসি, যে একটু লক্ষ্য করো যে অ্যাডেনিনের সাথে, অ্যাডেনিন কারা, এই যে নাইট্রোজেন বেস, এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি করতেছে অ্যাডেনোসিন। অ্যাডেনোসিনের সাথে লক্ষ্য করি যে এটা হচ্ছে অ্যাডেনিন, এটা অ্যাডেনিন। অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট 1 2 3 4 5 এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারটা যুক্ত হচ্ছে। এটা হচ্ছে অ্যাডেনিনের কি কেমিক্যাল স্ট্রাকচার। পরবর্তীতে তোমরা এটার গাঠনিক সংকেত শিখতে হবে। তাহলে অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি করতেছে অ্যাডেনোসিন। আর এই যে গোল গোল হলুদ তিনটা দেখতেছো, এই এক একটা PO4 গ্রুপকে আমরা এই কালারে করেছি। এখানে একটা PO4 গ্রুপ, এখানে একটা PO4 গ্রুপ, এখানে একটা PO4 গ্রুপ। অর্থাৎ দেখো ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ, তিনটা ফসফেট গ্রুপ যখন অ্যাডেনোসিনের সাথে যুক্ত হয়েছে তখন এটার নাম হচ্ছে এটিপি, অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট কি করে দেখো, যে এই তিনটা ফসফেট গ্রুপ কিন্তু ভেঙে যেতে পারে। অর্থাৎ এক একটা ফসফেট গ্রুপ যখন ভেঙে যাবে তখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়ে থাকে। এক একটা ফসফেট গ্রুপ ভাঙলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। যেমন তুমি দেখো যে এখানে এই এটিপি যখন যখন ভেঙে এডিপিতে পরিণত হয়, অর্থাৎ দুইটা ফসফেট গ্রুপ থাকে, অর্থাৎ ভেঙে একটা যখন রিলিজ হয়েছে তখন সেটা এডিপিতে পরিণত হয়েছে, অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট। এই অ্যাডেনোসিন ডাইফসফেট আবার আমরা যখন খাবার গ্রহণ করি সেই খাবার থেকে শক্তি নেয়, শক্তি নিয়ে আরেকটা ফসফেট গ্রুপকে যুক্ত করে আবার পুনরায় এটিপিতে পরিণত হয়। এইভাবে এডিপিগুলো এটিপিতে রূপান্তরিত হয় এবং এবং এটিপিগুলো শক্তি রিলিজ করে এডিপিতে পরিণত হয়। অর্থাৎ আমরা দেখলাম যে এডিপিগুলো শক্তি গ্রহণ করে একটি ফসফেট গ্রুপকে যুক্ত করে এটিপিতে পরিণত হয়। এটিপিগুলো কিছুটা শক্তি নির্গত করে একটি ফসফেট গ্রুপকে রিলিজ করে, একটি ফসফেট গ্রুপকে ভেঙে দিয়ে তখন সে কী করে যে একটি ফসফেট গ্রুপকে বাদ দিয়ে, ফলে তখন দেখা যায় কি যে সে যথেষ্ট পরিমাণ শক্তি নির্গত করে পুনরায় এডিপিতে পরিণত করে। এরপরে আমরা দেখব যে এভাবে দেখো ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফেট যুক্ত করার এই বিক্রিয়াকে বলা হয়ে থাকে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন দেখো আবার বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে। বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে গেলে শক্তি বের হয়ে আসে। এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। এই বিক্রিয়ার নাম কি? ডিফসফোরাইলেশন। প্রতিবার দেখো যে প্রতি মোল অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি, প্রান্তীয় ফসফেট গ্রুপ থেকে 7.3 কিলো ক্যালোরি, প্রায় 30.55 কিলোজুল শক্তি জমা হতে পারে। এরপর আমরা দেখব, দেখো যে এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন? এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন? এটিপি একটা ব্যাটারির মতো কাজ করে, রিচার্জেবল ব্যাটারি। এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি বহুবার পরীক্ষায় এসে থাকে এবং আমরা সেটা দেখব যে এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নটা বারবার এসে থাকে, এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয় কেন? একটু লক্ষ্য করো, আমরা যখন খাবার খাই তখন খাবার জারিত হয়ে শক্তি নির্গত হয়। আমরা যখন খাবার খাই তখন খাবার জারিত হয়ে শক্তি নির্গত হয়। এই শক্তি এডিপি এর সাথে একটি অজৈব ফসফেটকে যুক্ত করে দেয়। আমরা যখন খাবার খাই সেই খাবার আমাদের দেহে যায়, গিয়ে সেই খাবার জারিত হয়, জারিত হওয়া মানে ভেঙে যায়। ভেঙে গেলে সেই শক্তি, সেই ভাঙা শক্তি কি করে, এডিপি এর সাথে একটি ফসফেট গ্রুপকে যুক্ত করে দেয়, ফলে তৈরি হয়ে যায় এটিপি। এখন দেখো একই রকমভাবে সূর্যের ফোটন কণার শক্তি উদ্ভিদ দেহের মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে, একইভাবে সূর্যের ফোটন কণার শক্তিকে উদ্ভিদ দেহের মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে অবস্থিত এডিপি এর সাথে একটি করে অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে। বুঝতে পারতেছি? তাহলে সূর্যের ফোটন কণা উদ্ভিদ ব্যবহার করে
ফসফেট গ্রুপ যুক্ত করে এটিপি তৈরি করে। তাহলে আমাদের দেহে এটিপি সৃষ্টি হয়, এখানে উদ্ভিদ দেহেও এটিপি সৃষ্টি হয়। সেই এটিপিগুলো সৃষ্টি হলো কিভাবে? শক্তি গ্রহণ করে। শক্তি গ্রহণ করে এটিপিগুলো সৃষ্টি হলো। এরপরে দেখো সেই শক্তি আবার রিলিজ করে কিভাবে? জীবদেহে শক্তির প্রয়োজন হলে এটিপি ভেঙে এটিপিতে পরিণত হয়। জীবদেহে যখন শক্তির প্রয়োজন হয় তখন এটিপি ভেঙে এডিপিতে পরিণত হয়। তারপর খাদ্য বা সূর্যের শক্তি থেকে আবার জোড়া লাগে, অর্থাৎ এডিপিতে পরিণত হলো। এরপরে খাদ্য বা সূর্যের শক্তি থেকে সে শক্তি নিয়ে আবারও এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হলো। এভাবে এডিপি থেকে এটিপি, এটিপি থেকে এডিপিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে হচ্ছে কি শক্তি একবার গৃহীত হয়, একবার বর্জিত হয়। সেই জন্য এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ হাফেজ।